বাসা থেকে হোস্টেলের বেতন দিচ্ছে না 2 মাস ধরে। এর আগের মাসে খুব কাছের এক ফ্রেন্ডের কাছ থেকে ধার নিয়ে দিয়েছে, 15 দিনের কথা বলে ধার নিয়েছিলাম। সেই 15 দিন শেষ হয়েছে আরও 20 দিন আগে। ইতোমধ্যে আরেক মাসের 5 দিন হয়ে গেছে, কিন্তু এখনও ওর টাকা শোধ করতে পারিনি। ও টাকা না চাইলেও নিজের কাছে খুব ছোট মনে হচ্ছে নিজেকে। বাসায় মায়ের কাছে ফোন নেই, বাবাকে প্রায় ফোন দিই, অধিকাংশ সময় ফোন রিসিভ করে না। রিসিভ করলেও সন্তোষজনক কোনো উত্তর পাইনি। হোস্টেলের ম্যাডাম এসে বলে গেছে এভাবে হোস্টেলে থাকা চলবে না। হোস্টেলের টাকা দিতে না পারলে সোজা বেরিয়ে যেতে। কথাগুলো তো ম্যাডাম আমায় ডেকে আড়ালে নিয়ে বলতে পারত। রুমের সবার মাঝে এভাবে কর্কশ গলার কথাগুলো আমি হজম করতে পারলাম না। মাথা নিচু করে ফ্লোরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলাম। চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু বিসর্জিত হল। অপমানে মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করল। আমার সবথেকে কাছের ফ্রেন্ড পিউ এসে আমার পাশে বসল, সান্ত্বনা স্বরূপ আমার বাম হাতটা চেপে ধরল। বাদবাকি কেউ কোনো কথা বলল না। অনেকে আমার এই অপমান দেখে মনে মনে অকারণেই আনন্দ পাচ্ছে, অনেকে সূক্ষ্ম ব্যথা অনুভব করছে। আমি চোখ তুলে কারো দিকে তাকালাম না। তাকাতে ইচ্ছা করল না, হয়তো কষ্টে নয়তো লজ্জায়। আমি ধীর হাতে ব্যাগ গোছাতে লাগলাম। পিউ আহত গলায় আমায় বলল, ব্যাগ গুছাচ্ছিস কেন? সামনে এক্সাম, তুই আমার কাছ থেকে টাকা ধার নে। আমি মাথা ঝাঁকিয়ে কান্না থামানোর বৃথা চেষ্টা করলাম, তবুও ভিতর থেকে অবাধ্য কান্না তীব্র বেগে বেরিয়ে আসছে। আমি ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করছি, যার ফলে শরীরটা ঈষৎ কাঁপছে। কান্নার বেগে ধরে আসা গলায় বললাম, না। পিউ বারবার জোর করতে লাগল। কারো কোনো কথা শোনার আগ্রহ খুঁজে পেলাম না। ম্যাডামের বলা কথাগুলো ডাঙায় রাখা মাছের মতো মস্তিষ্কে তাপরাতে লাগল। আমি ওকে নিচু স্বরে বললাম, আমার বাসায় যেতে হবে। মায়ের শরীরটা ভালো না। তাছাড়া আরও সমস্যা আছে। মায়ের শরীর ভালো না এটা একদম মিথ্যা কথা। মায়ের সাথে দীর্ঘ অনেক দিন যাবৎ কথা হয় না। আমি ধীরে ধীরে ব্যাগ গুছিয়ে হোস্টেল সুপারের পারমিশন নিয়ে বেরিয়ে আসলাম। পিউ নাছোড়বান্দা আমায় বারবার বাধা দিতে লাগল। আমি প্রচণ্ড বিরক্তে নির্বাক হয়ে রইলাম। পিউ আমায় বারবার বলল, এক্সাম সামনে, তাড়াতাড়ি ফিরে আসিস। আমি কোনো জবাব দিলাম না। পিউ আমার পিছু পিছু আসল। আমি পিছনে ফিরে তাকালাম না। পিউ আশ্বস্ত গলায় বলল, আমি তো আছি, তুই চিন্তা করিস না। এবার আমি ওর দিকে তাকিয়ে জোরপূর্বক একটু হাসলাম। একটা ক্ষীণ নিঃশ্বাস ফেলে উদাস গলায় বললাম, তাড়াতাড়ি ফিরে আসব। বাসায় পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেল। আমি বাসায় ফিরেই সোজা মায়ের রুমে গেলাম। মা খাটে আধশোয়া অবস্থায় ক্লান্ত মাখা চেহারা নিয়ে জানালার দিকে তাকিয়ে রইল। আমাকে দেখেই ভূত দেখার মতো চমকে উঠল। খাট থেকে দ্রুত নেমে আমায় জড়িয়ে ধরল। আমার 2 গালে হাত দিয়ে আদুরে গলায় বলল, মোনা কেমন আছিস মা? আমি কোনো কথা না বলে মায়ের দিকে তাকিয়ে আছি। মায়ের মুখে বিষাদের ছায়া। আমার বুকে চিনচিনে সূক্ষ্ম ব্যথার সৃষ্টি হল। কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে ব্যথাতুর গলায় বললাম, বাবা তোমায় আবারও মেরেছে? মা ক্ষীণ নিঃশ্বাস ফেলল হতাশ ভঙ্গিতে। মায়ের কাছে স্বাভাবিক বিষয়, প্রতিনিয়ত নিয়ম করে হয়ে আসছে যেন। মায়ের মুখের অভিব্যক্তির কোনো পরিবর্তন হল না। সহজ গলায় বলল, এসব বাদ দে। মা যত দ্রুত সম্ভব প্রসঙ্গ পাল্টিয়ে আবার অস্থির গলায় বলল,
তোর বাবা তোকে হোস্টেল খরচ, লেখাপড়ার খরচ সব ঠিকমতো দিচ্ছে তো? 2 মাস ধরে কোনো টাকা দিচ্ছে না, ফোনও রিসিভ করে না। মায়ের চেহারায় তীব্র কষ্ট দেখতে পেলাম। অসহায়ত্বের একটা রেখা মায়ের স্পষ্টভাবে আত্মপ্রকাশ ঘটাল। মায়ের বুক চিরে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো। ভীষণ চিন্তিত মুখে বলল, তাহলে এই 2 মাস খরচ চালিয়েছিস কিভাবে মা? মার যেন কষ্ট তীব্র থেকে তীব্রতর হতে লাগল। এই কষ্টে অভ্যস্ত মানুষটা। আমি আর যন্ত্রণা বাড়াতে চাইলাম না। চালিয়েছি ধার করে। ওসব বাদ দেও তো। তোমার চেহারার কি হাল হয়েছে মা? চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। মা এসব কথা নিপুণতার সাথে উপেক্ষা করে বলল, তোর বাবা আমার ফোন আবার ভেঙে ফেলছে। তোর ছোট খালার সাথে কথা বলেছি বলে। তোমার ফোন বন্ধ পেয়েই আমি বুঝেছি বাবা তোমার ফোন ভেঙে ফেলেছে। এইচএসসি এক্সামের পর তোকে তোর খালা আমেরিকান স্কলারশিপের জন্য আবেদন করতে বলছে। মা কিছুক্ষণ পর উৎসুক গলায় আবার বলল, মোনা শোন, তোর টাকা নিয়ে টেনশন করতে হবে না। আমি তোর জন্য কিছু টাকা ম্যানেজ করেছি। তুই টাকা নিয়ে কালকে চলে যাস। মায়ের সাথে কথা বলে নিজের রুমে চলে আসলাম। ব্যাগটা খাটের উপর রেখে ফ্রেশ হয়ে রুমে আসতেই দেখি নিশান বসে আছে আমার রুমে। আমার ছোট ভাই। আমরা এক ভাই এক বোন। নিশান আমার কোলে গুটিসুটি মেরে বসে রইল। অনেক রাত হল, নিশান আমার কোলে ওভাবেই বসে রইল। মা আমাদের 2 ভাইবোনকে খেতে ডাকল। আমার খেতে ইচ্ছে হল না। মায়ের জোড়াজুড়িতে খেলাম। খাওয়া শেষে মা আমার হাতে কয়েক হাজার টাকা ধরিয়ে দিল। গুনে দেখলাম 50,000 টাকা। আমি বিস্মিত চোখে মায়ের দিকে তাকিয়ে বললাম, এত টাকা কোথায় পেলে? তোর এত কিছু জানতে হবে। পরীক্ষা অবধি সব খরচ চালিয়ে নিস। তারপর স্কলারশিপের জন্য চেষ্টা করবি। আমি মুহূর্তেই চিন্তিত হয়ে গেলাম। আমার জানতে হবে কোথায় পেয়েছে টাকা। জোর গলায় বললাম, না বলো, নয়তো আমি টাকা নিব না। লেখাপড়ার দরকার নেই। লেখাপড়ার দরকার নেই কথাটা শুনে মা আমার দিকে রোষারক্ত নয়নে তাকালো। চোখমুখে উপচে পড়ছে রাগ। রাগ সংযত করে বলল, গহনা যা ছিল বিক্রি করে দিয়েছে। তোর লেখাপড়া আগে। মায়ের কথাগুলোর মাঝে কি ছিল জানি না। আমার চোখ আবারও ভিজে যাচ্ছে। উত্তর দিতে পারলাম না। মা পুনরায় গাঢ় গলায় বলল, তোর কিন্তু স্কলারশিপটা পেতে হবে মোনা। আমি স্কলারশিপ পেয়ে দেশের বাইরে চলে যাব আর তুমি আর নিশান এই নরকে পড়ে থাকবে? যে মানুষটা আমাদের নরকের চেয়ে বেশি যন্ত্রণা দেয় সেই মানুষটার জন্য কিসের এত মায়া? মা আমার কথার কোনো উত্তর দিল না। নিশান আমার সাথে আমার রুমে ঘুমালো। মধ্যরাতে হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে গেল। মায়ের রুম থেকে শব্দ আসছে। বাবা খুব বিশ্রী ভাষায় মাকে গালি দিচ্ছে। মাকে যে মারছে তাও বুঝতে পারলাম। মা আমাকে সব সময় বলে তোর বাবা যখন আমায় মারবে তখন তোরা 2 ভাইবোন আমার রুমের ধারে কাছেও আসবি না। নিশান তো কিছু বলতে পারে না, শুধু তাকিয়ে থাকে আর কাঁদে। আমি নিজেকে সামলাতে না পেরে ধীরে ধীরে মায়ের রুমের দিকে গেলাম। জানালার ফাঁক দিয়ে তাকিয়ে রইলাম। বাবা হঠাৎ মায়ের পেটের উপর লাথি মারে। মা ফ্লোরে পড়ে যায়। মায়ের চোখ উল্টিয়ে যায়, মায়ের মুখ থেকে গোঙানির মতো আওয়াজ হয়। আমি দৌড়ে মায়ের রুমে গেলাম। হাউমাউ করে কাঁদতে থাকি। মায়ের চোখে মুখে পানি ছিটাই। বাবা নির্লিপ্ততাভাবে বসে রইল, তার কোনো ভাবান্তর নেই। আমার দিকে তাকিয়ে বলল, কিছু হয়নি ঢং করে।
বাবার কথা জড়িয়ে আসছিল। নেশা করেছে। মা নিঃশ্বাস নিচ্ছে না। কিছুক্ষণ পর বুঝতে পারলাম মা আর বেঁচে নেই। আমার পৃথিবী থমকে গেল। বাবা আমার মুখ চেপে ধরে বলল, একদম কাঁদবি না। সবাইকে বলবি তোর মা অসুখে মরছে। এ কথা যদি কাউকে বলিস তোদের দুই ভাই বোনকে মারতে দুইবার ভাবব না। এইটুকু লিখে ডায়েরিটা বন্ধ করে রাখল মোনা। এসব লিখতে গেলে বুকের ভিতরটা ভারী হয়ে যায়, অসহ্য যন্ত্রণা হয়। মোনা ডায়েরিটা যত্ন করে ব্যাগের ভিতর রেখে দিল। প্রয়োজনীয় সব কাগজপত্র ব্যাগে ভরল। কাপড় চোপড় গুছিয়ে নিল। নিজে রেডি হয়ে নিশানকেও রেডি করিয়ে দিল। মোনা আমেরিকান স্কলারশিপটা পেয়ে গেছে, যেটা ওর মায়ের স্বপ্ন ছিল। আজ আমেরিকা যাচ্ছে। আমেরিকা মোনার খালা থাকে। নিশানকেও নিয়ে যাচ্ছে। ব্যাগ গুছিয়ে রওয়ানা হতেই মোনা দেখল বাসায় পুলিশ এসেছে। পুলিশের ভিতর থেকে একজন মোনাকে বলল, আপনি মোনালিসা? আপনার বাবা ইমরুল চৌধুরী কাল খুন হয়েছে? মোনার চোখে মুখে শোকের ছায়া। আহত গলায় বলল, হ্যাঁ। আমাদের কিছু ইনফরমেশন দরকার। মোনা কেবল আস্তে করে বলল, বলুন। আপনার ফুফু, আপনার দাদা দাদি থানায় গিয়েছে। তারা আপনার বাবার খুনি যে করেই হোক বের করতে চাচ্ছেন। মোনা চমকাল। দাদা দাদির কথা শুনে তীব্র বিরক্ত হল। ভারী গলায় বলল, আপনাদের কি ইনফরমেশন দরকার আমায় বলুন। আমার লেট হয়ে যাচ্ছে। 5টায় আমার ফ্লাইট। বিস্মিত হয়ে পুলিশ অফিসার মোনার দিকে তাকিয়ে বলল, ফ্লাইট মানে? কোথায় যাচ্ছেন আপনি? কাল আপনার বাবা খুন হল, সে ব্যাপারে আপনার কোনো মাথা ব্যথা নেই। আপনার ফ্লাইট 5টায়। মোনা কিছুক্ষণ চুপ থাকল। তৎক্ষণাৎ উত্তর করল না। কয়েক মুহূর্ত পর শোকার্ত গলায় বলল, বাংলাদেশে আমার কেউ নেই। পৃথিবীতে আত্মীয় বলতে শুধু আমার একজন খালা আছে, আমেরিকায় থাকে। এছাড়া শুধু আমার ছোট ভাই আছে, কথা বলতে পারে না। ভাইকে নিয়ে একা থাকা সমস্ত না। আমাদের একমাত্র আশ্রয়স্থল আমার খালা। পুলিশ অফিসারের কপালে ভাঁজ পড়ল। মনে হলো কোনো ধাঁধায় পড়ল। প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকাল। আপনার সব আত্মীয় স্বজনরা থানায় গিয়েছে আর আপনি বলছেন কেউ নেই? আমি আমার জন্মের পর কোনো আত্মীয় স্বজন দেখিনি। এরও কারণ আছে। আত্মীয় স্বজন নেই বললে ভুল হবে, আত্মীয় স্বজন আছে কিন্তু কাউকে আমি চিনি না বলতে পারেন, কারো সাথে আমার বা আমাদের কোনো পরিচয় নেই। মোনা পুলিশের একটার পর একটা কথার জবাব দিয়ে যাচ্ছে। নিশান মোনার মুখের দিকে তাকিয়ে আছে নিঃসার দৃষ্টিতে। পুলিশ অফিসার মুহূর্তেই আগ্রহী হয়ে উঠল। তীব্র আগ্রহী গলায় জিজ্ঞেস করল, কেন পরিচয় নেই? আমার বাবা মা প্রেম করে বিয়ে করেছে, তাই কেউ মেনে নেয়নি। আমার দাদার পরিবার আমার বাবাকে ত্যায্য পুত্র করেছে। কারোর সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না। তারা বাবার মৃত্যুর পর খুনি খুঁজতে এসেছে, অদ্ভুত না? পুলিশি সব ঝামেলা মিটিয়ে মোনা নিশানকে নিয়ে এয়ারপোর্টের দিকে রওয়ানা হল। ফ্লাইট 5টায়। নতুন কিছু মুখের সাথে পরিচিত হয়েছে মোনা। তাদের সাথে কথা বলার বিন্দুমাত্র আগ্রহ পেল না। মোনার এমন অনাগ্রহ মিশ্রিত আচরণ তাদের কিছুটা বিচলিত করল। যাদের জন্মের পর থেকে কখনো দেখেনি, চিনে না, জানে না, বাবার মৃত্যুর পর তাদের সহানুভূতি প্রত্যাশা করাটা মূঢ়তা। মোনা আর নিশানের প্রতি আন্তরিকতা দেখিয়ে মোনার দাদা বলেছে মোনা আর নিশানকে তাদের কাছে বাংলাদেশে থাকতে। এমন আন্তরিকতায় মোনা সহানুভূতি খুঁজে পায় না, বরঞ্চ বিরক্ত হয় মনে মনে। মোনা তাদের কাছে থাকতে চাচ্ছে না,
না থাকতে চাওয়া পুলিশের চোখেও অস্বাভাবিক কিছু মনে হল না। আর মোনার খালা ছাড়া যেহেতু আর কেউ নেই, এমন পরিস্থিতিতে মোনার খালার কাছে আমেরিকা চলে যাওয়াটাও স্বাভাবিক। মোনা সবেমাত্র এইচএসসির গণ্ডি পেরোনো একটা মেয়ে। বোবা ভাইকে নিয়ে তো কোনো আশ্রয় ছাড়া থাকা সম্ভব না। তাই মোনার আমেরিকা চলে যাওয়া নিয়েও পুলিশের কোনো খটকা লাগল না। মোনার আচরণে যদিও বাবা মৃত্যুর শোকের কোনো রেশ নেই তেমন, তবুও মোনার প্রতি খুন নিয়ে সন্দেহ করার কোনো মানে খুঁজে পেল না। মোনা এয়ারপোর্টে পৌঁছাল। এখন মার্চ মাস। শীতের তীব্রতা যদিও কমে এসেছে, তবুও বিকালের দিকে হালকা শীত লাগে। মোনা ব্যাগ খুলে গাঢ় বেগুনি রঙের একটা চাদর বের করল। মোনার মায়ের চাদর এটা, ওর মায়ের খুব পছন্দের চাদর। মোনা এসএসসি পরীক্ষার পর যখন কলেজে ভর্তি হয়ে হোস্টেলের উদ্দেশ্য বাসা ছাড়ল, তখন মোনার মা এই চাদরটা মোনাকে দিয়েছিল। চাদরটা মোনা নাকের কাছে নিয়ে ঘ্রাণ নিল। ওর মায়ের শরীরের পরিচিত সেই ঘ্রাণটা এখনো এই চাদরে যেন মিশে আছে। নিশানের শরীরে চাদরটা জড়িয়ে দিল মোনা। মোনার মনে মনে আফসোস হল, নিশান কেন আর 5টা মানুষের মতো স্বাভাবিক হল না। নিশানের দিকে তাকালে মোনার অসহায়ত্ব যেন বৃদ্ধি পায়। কিছুক্ষণ পর প্লেন উড়তে শুরু করল। প্লেনে উঠে নিশান ভয়ে চুপসে গেল। এর আগে কখনো প্লেনে উঠেনি নিশান। প্লেন জিনিসটা নিশানের কাছে একদম নতুন কিছু। আমেরিকা পৌঁছে প্লেন থেকে নেমে মোনা চারদিকে খুঁজতে লাগল ওর খালাকে। মোনার হঠাৎ নিজেকে খুব নির্বোধ মনে হল। মোনা তো কখনো ওর খালাকে দেখেনি, যে মানুষটাকে কখনো দেখেনি সে মানুষটাকে কিভাবে খুঁজে বের করবে। খালার সাথে মোনার শুধু ফোনে কথা হয়েছে। অনন্ত একটা ছবি দেখা উচিত ছিল। নিশান মোনার হাত ধরে এদিক ওদিক হাঁটছে। মোনা খুব ভয়াতুর হয়ে গেল। খালাকে যদি খুঁজে না পায় তাহলে কি হবে? যে মানুষটাকে কখনো দেখেনি সে মানুষটাকে খুঁজে কিভাবে বের করবে? ওর খালাও তো ওদের দেখেনি, তাহলে খালাও বা কিভাবে খুঁজে বের করবে ওদের? মোনা নির্বুদ্ধি হয়ে গেল। একবারের জন্য এই কথাটা মাথায় আসেনি। কঠিন গোলকধাঁধায় পড়ে গেল মোনা। মোনার মুখ দুশ্চিন্তায় পাণ্ডুবর্ণ হয়ে যায়। 1 ঘন্টার মতো হয়ে গেল মোনা নিশানকে নিয়ে দাঁড়িয়ে আছে উদ্বিগ্ন, উদ্গ্রীব চিত্তে। হাজার শঙ্কা মোনার চিন্তিত মনে উকি দিচ্ছে। খানিক বাদে একটু তফাতে মোনা এক ভদ্র মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে। মোনা কিছুক্ষণের জন্য বিগড়ে যায়। সেন দৃষ্টিতে তাকিয়ে থাকে। মোনার দৃষ্টি কিছুক্ষণের জন্য থমকে যায়। প্রচণ্ড বিস্ময়ে হতবাক হয়ে যায় যেন। মোনা মন্থর গতিতে সেখানে এগিয়ে যায়। ভদ্রমহিলা দেখতে হুবহু মোনার মায়ের মতো। মোনার হৃদস্পন্দন দ্রুত থেকে দ্রুততর হচ্ছে। নিজের দৃষ্টিকে বিশ্বাস করতে পারছে না। মোনা কিছু মুহূর্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে বিমগ্ন আর নির্বাক হয়ে। খানিক বাদে মোনার মস্তিষ্ক সায় দেয় এটা ওর খালা লিলি বেগম ব্যতীত অন্য কেউ না। মোনা নিঃশব্দে ভদ্র মহিলার পাশে গিয়ে দাঁড়াল। কি বলে কথা শুরু করবে বুঝতে পারছে না। হতবাক হয়ে গেছে যেন মোনা। সংকোচ, জরিমা কাটিয়ে মোনা ইতস্তত বোধ করে বলল, আমি মোনালিসা। বাংলাদেশ থেকে এসেছি। এইটুকু বলে অজ্ঞাত এক শঙ্কা নিয়ে উত্তরের অপেক্ষায় থাকে মোনা। ভদ্রমহিলা মোনা আর নিশানকে দেখে চমকাল। তার অপেক্ষার অবসান ঘটল। ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে মোনা আর নিশানকে জড়িয়ে ধরল। মোনার চোখ জুড়ে বিস্ময়ের বন্যা বয়ে যাচ্ছে। মোনার কখনো বুঝতে পারেনি লিলি বেগম দেখতে ওর মায়ের মতো হবে। লিলি বেগম জড়িয়ে ধরায় মোনার কেন যেন লজ্জা লাগছে। কথা বলতে অস্বস্তি লাগছে। লিলি বেগম নিশ্চিন্তে বলল, তোদের দুইজনকে দেখে আমার কি যে খুশি লাগছে।
লিলি বেগম নিশানের মাথায় হাত বুলিয়ে দেয় আদুরে ভঙ্গিতে। ঠোঁটের কোণে হাসি লেগে আসে। উদ্গ্রীব হয়ে বলল, তোদেরকে খুব ক্লান্ত দেখাচ্ছে, বাসায় চল, তারপর কথা হবে। মোনার তখনও অস্বস্তি লাগছে, সহজভাবে কথা বলতে পারছে না। নিশান হা করে তাকিয়ে রইল লিলি বেগমের দিকে। মোনা অস্বস্তি বোধ কিছুটা দমিয়ে বলল, খালা, তুমি দেখতে একদম মায়ের মতো। লিলি বেগম ম্লান হেসে বলল, আমায় দেখে অবাক হয়েছিস? প্রত্যুত্তরে মোনাও একটু হাসল। লিলি বেগমের দিকে আর চোখে তাকাচ্ছে। লিলি বেগমের চেহারা ওর মায়ের মতো হলেও লিলি বেগম এখনো খুব সুন্দর। চেহারায় বয়সের ছাপ নেই কোনো। প্রাণবন্ত, উচ্ছ্বাসিত মহিলাটিকে এখনো মোনার কাছে যুবতী মনে হচ্ছে যেন। মোনাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে লিলি বেগম বলল, কি দেখছিস? তোর মায়ের মতো দেখতে, তাই এভাবে তাকিয়ে আছিস? লিলি বেগম একটু থেমে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তোর মা আর আমার চেহারার গঠন এক হলেও তোর মা আমার থেকে বেশি সুন্দরী ছিল। চোখ ধাঁধানো সৌন্দর্য ছিল ওর। আমার কাছে অনেক বাঁধানো ছবি আছে, ছবির অ্যালবাম আছে, তোকে দেখাবো নি। মোনার মায়ের ছোটবেলার ছবি। মোনা কৌতূহল বোধ করল। খুব সন্তর্পণে একটা দীর্ঘশ্বাস ফেলল। মোনার কখনো লাবণ্যময়ী মাকে দেখেনি। দেখেছে চোখের নিচে গাঢ় করে দেওয়া কাজলের ন্যায় কালি পড়া, গায়ে মাইরের দাগ, মুখে বিষাদের ছায়া। লিলি বেগমের চেহারা ওর মায়ের মতো বলে চিনতে পেরেছে। যদি ওর মায়ের চেহারার সাথে মিল না থাকত তাহলে কি হতো? এই অচেনা দেশে কোথায় যেত নিশানকে নিয়ে? ভাবতেই মোনা আতঙ্কগ্রস্ত হয়ে যায়। লিলি বেগম গাড়ি ড্রাইভ করছে স্বতঃস্ফূর্তভাবে। আমেরিকার রাস্তায়। বাংলাদেশের মতো যানজট নেই। লিলি বেগম মোনার দিকে তাকিয়ে চিন্তিত হয়ে বলল, আচ্ছা, আমার চেহারা যদি তোদের মায়ের মতো না হতো তাহলে আমাকে খুঁজে বের করতি কিভাবে? আর আমিও কি নির্বোধের মতো কাজ করলাম? অন্তত তোদের একটা ছবি দেখা উচিত ছিল। মোনা অবাক হয়ে গেল। এই কথাটাই মোনা মাত্র মনে মনে ভেবেছিল। লিলি বেগমও একই কথা জিজ্ঞেস করল। লিলি বেগমের করা প্রশ্নের উত্তরে মোনা একটু হাসল। বাসায় পৌঁছে মোনা দেখে সোফায় বসে এক ভদ্রলোক কফির কাপে চুমুক দিচ্ছে। মোনা বুঝতে পারল লোকটা ওদের খালু। ভদ্রলোক বিরক্ত চোখে মোনা আর নিশানের দিকে তাকাল। আশ্চর্য ব্যাপার, ভদ্রলোকের সাথে ওদের পরিচয় করিয়ে দিল না। মোনার খালা লিলি বেগম ওদের একটা রুম দেখিয়ে দিয়ে বলল, এই রুমে তোমরা দুই ভাইবোন থাকবে। তোমরা অনেক ক্লান্ত, ফ্রেশ হয়ে রেস্ট নেও। মোনা জিজ্ঞেস করল, খালু কোথায় খালা? সোফায় বসা একজন ভদ্রলোককে দেখেছ? উনি তোমাদের খালু। মোনা আর নিশান রুমে গিয়ে ওদের ব্যাগ গুছিয়ে রেখে খাটে বসে। মোনার বারবার কেন জানি মনে হচ্ছে ওরা এখানে আসাতে খালু মোটেও খুশি নন। মোনার মন বিষণ্ণ হয়ে গেল। মোনা শুনেছে ওর খালার দুই ছেলে আছে। বড় ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ে, আর ছোট ছেলে মোনার 1 বছরের ছোট। ওদের কাউকে তো দেখল না। মোনা চিন্তা ভাবনা বাদ দিয়ে নিশানকে গোসল করিয়ে নিজে গোসল করে নিল। কয়েকদিন বাদে মোনার ভার্সিটি। নতুন জায়গা, নতুন পরিবেশ, সব মিলিয়ে কেমন যেন অস্থির লাগছে মোনার। মোনা ওর খালাকে দেখে খুব বেশি বিস্মিত হয়। চোখে মুখে এখনো বিস্ময়ের ছাপ লেগে আছে যেন। মোনার খালা দেখতে একদম মোনার মায়ের মতো। অথচ এ কথাটা মোনা এতদিন জানত না। নিশান মোনার গা ঘেঁষে বসে আছে। মোনা নিশানের চুলে হাত বুলাচ্ছে আর নানান রকম চিন্তা ভাবনা করছে। ডাইনিং রুম থেকে চিকন গলায় মোনালিসা, মোনালিসা বলে ডাক আসল। মোনা নিশানকে নিয়ে সেদিকে পা বাড়াল।
মোনার খুব বেশি অস্বস্তি লাগছে এ বাসায়। মোনা দেখল টেবিলে ওর খালা, খালু আর দুইটা ছেলে বসা। মোনা বুঝতে পারল ছেলে দুইটা ওর খালাতো ভাই। বড় ছেলেটা ব্ল্যাক কালারের টি শার্ট, কালো একটা 3/4 প্যান্ট, হাতে চমৎকার একটা কালো ঘড়ি পরা। গায়ের রং ধবধবে সাদা হওয়ার কারণে ব্ল্যাক টি শার্টে অদ্ভুত রকমের সুন্দর লাগছে ছেলেটাকে। আর ছোট ছেলেটার গায়ের রং একটু চাপা। মোনাকে দেখে ব্ল্যাক টি শার্ট পরিহিত ছেলেটা চেয়ার ছেড়ে এগিয়ে এসে মোনাকে জড়িয়ে ধরল। ইংরেজিতে বলল, হাই মোনা, রিয়েলি ইউ আর লাভলি। মোনা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। নিজেকে যত দ্রুত সম্ভব ছাড়িয়ে নিয়ে দূরে সরে জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল। লিলি বেগম এসে বলল, মোনা ওরা তোমার খালাতো ভাই। আমার বড় ছেলের নাম ইফতিয়াজ প্রিয়ম আর ছোট ছেলে ইফতিয়াজ এরিক। লিলি বেগম প্রিয়মকে চোখের ইশারায় আড়ালে ডেকে নিয়ে ফিসফিস করে বলল, বাঙালি কালচারে বড় হওয়া মেয়ে, এভাবে জড়িয়ে ধরা ওদের কাছে খুব বেমানান। আকাশটা আজ রৌদ্রোজ্জ্বল। সকালের রোদটা আজ অসম্ভব রকমের মিষ্টি। বেলা যত গড়ায় রোদ তত তিক্ত হয়। মোনা বারান্দায় দাঁড়িয়ে আছে। বারবার সূর্যের দিকে তাকানোর চেষ্টা করছে, কিন্তু একটু তাকাতেই চোখ ঝাপসা হয়ে যাচ্ছে। এই অভ্যাসটা মোনার ছোটবেলা থেকে। মোনার মা সব সময় বলতো, এভাবে সূর্যের দিকে তাকালে চোখ নষ্ট হয়ে যাবে। মায়ের বলা এমন অনেক কথা মনে পড়ে মোনার। নিশান এখনো ঘুমাচ্ছে। মোনার রাতে ঘুম হয়নি। নতুন জায়গা এজন্য বোধ হয়। মোনাকে একটা বিষয় খুব উদ্বিগ্ন করে তুলেছে। মোনার খালু হাবিব সাহেব সাথে একটা কথাও বলল না। খাবার টেবিলে একসাথে খেয়েছে অথচ কোনো কথা বলেনি। হয়তো ওরা এখানে আসাতে প্রচণ্ড বিরক্ত। নাস্তার টেবিল থেকে ডাক আসল। মোনা রুমে গিয়ে নিশানকে ডাকল। নিশান বেঘোরে ঘুমাচ্ছে। মোনা নিশানের কপালে হাত দিয়ে দেখে জ্বরে গা পুড়ে যাচ্ছে। মোনা আঁতকে উঠে। মা বাবা বেঁচে থাকতে নিশানকে নিয়ে এত ভাবতে হতো না। লিলি বেগম ডেকেই যাচ্ছে। মোনাকে না দেখে ওদের রুমের দরজার কাছে এসে একটু বিরক্তি নিয়ে বলে, কতক্ষণ ধরে ডেকে যাচ্ছি, কোনো সাড়া নেই কেন? মোনা খানিকটা চিন্তিত মুখে তাকায় লিলি বেগমের দিকে। অস্থির গলায় বলল, নিশানের গায়ে জ্বর এসেছে। নিশানের জ্বরের কথা শুনে লিলি বেগম ব্যস্ত হয়ে পড়ল। লিলি নিশানের মাথায় জলপট্টি দিতে লাগল। মোনা পাশে বসে আছে চিন্তিত মুখে। মোনার দিকে তাকিয়ে লিলি বেগম আশ্বস্ত গলায় বলল, আরে বোকা মেয়ে, মন খারাপ করছো কেন? ওষুধ খাওয়ালেই সেরে উঠবে নিশান। মোনা কোনো জবাব দিল না। কিছুক্ষণ চুপ থেকে নিরাশ হয়ে বলল, আমরা এখানে আসাতে খালু বিরক্ত হয়েছে তাই না? মোনার কথার জবাব দেওয়ার আগেই নাস্তার টেবিল থেকে লিলি লিলি বলে ডাকতে লাগল রাগান্বিত গলায়। লিলি দ্রুত সেখানে গিয়ে চাপা গলায় বলল, হাবিব, প্রবলেম কি তোমার? আরে ছেলেটার গায়ে জ্বর, আমি জলপট্টি দিচ্ছি। তুমি এমনভাবে ডাকছ মনে হয়েছে এখানে খুনখারাবি কিছু একটা হয়ে গেছে। হাবিব সাহেবের রাগ যেন আরো বেড়ে গেল। গলা খাকারি দিয়ে বাজখাই গলায় বলল, আমি অফিসে যাব, দেরি হয়ে যাচ্ছে। আর তুমি? হাবিব সাহেব এই টুকু বলে বিড়বিড় করতে লাগল, স্পষ্ট বোঝা গেল না। লিলির রাগে গা জ্বলে যাচ্ছে। রাগে কাঁপতে কাঁপতে বলল, আস্তে কথা বলো। ওরা রুমে, এসব শুনলে কি মনে করবে? ওরা আসছে পর্যন্ত একটু কথা বলেছ? আমার আত্মীয়স্বজন দেখলে তোমার শরীর জ্বলে যায়? হাবিব সাহেব তীব্র বিরক্ত নিয়ে উফ বলে চোখ বন্ধ করে দাঁত কিরমির করে বলল, জাস্ট শ্যাট আপ এন্ড গো আউট।
হাবিব সাহেবের এরূপ আচরণেও যেন লিলি বেগমের মুখের অভিব্যক্তির পরিবর্তন হল না, যেন অভ্যস্ত এসবে। লিলি বেগম রুমে গিয়ে মোনা আর নিশানকে নিয়ে নাস্তার টেবিলে আসে। নিশানকে জ্বরে অস্থির দেখাচ্ছে। লিলি বেগম নিশানের মুখে খাবার তুলে দিচ্ছে। হাবিব সাহেব নাকমুখ কুঁচকে নিদারুণ বিরক্তি নিয়ে খাবার মুখে দিচ্ছে। লিলি হাবিব সাহেবের দিকে তাকাচ্ছে না। মোনা লিলিকে উদ্দেশ্যে করে বলল, খালা প্রিয়ম ভাই, এরিক উনারা কোথায়? হাবিব সাহেব গর্জে উঠল, যেন এতক্ষণের জমানো রাগ ঝাড়ার একটা মোক্ষম সুযোগ পেল। রোষারক্ত লোচনে মোনার দিকে তাকিয়ে বলল, এই মেয়ে ওদের দিয়ে তোমার কি দরকার? আমার ছেলেদের সাথে যদি কখনো কথা বলতে দেখি এই বাসা থেকে বের করে দিতে দুইবার ভাবব। নিজের গণ্ডির মধ্যে থাকবে। মোনা ছলছল চোখে তাকিয়ে রইল হাবিব সাহেবের দিকে, যেন বাকরুদ্ধ হয়ে গেল। কি বলবে ঠিক বুঝে উঠে পারল না। হাবিব সাহেবের এমন আচরণের বিপরীতে কি করা উচিত মোনার তা এই মুহূর্তে জানা নেই। হাবিব সাহেব নাস্তার প্লেটে পানি দিয়ে উঠে গেল। হাবিব সাহেবের এমন আচরণে লিলি বেগম লজ্জিত হল। নিজের বোনের ছেলেমেয়েদের সাথে এমন আচরণ লিলি বেগমের মনে সূক্ষ্ম ব্যথার জন্ম দিল। লিলি বেগম এসব ওদের বুঝতে না দিয়ে হাবিব সাহেবের পিছনে পিছনে রুমে গেল। রুমের দরজা শব্দ করে বন্ধ করে ক্ষুব্ধ গলায় বলল, কি বললে তুমি মোনাকে এগুলো? লিলি বেগম একটু থামে। রাগে যেন মাথার রগ দপদপ করছে। লম্বা লম্বা শ্বাস ফেলে ক্রোধপূর্ণ গলায় বলল, কথা বলছো না কেন? কি প্রবলেম? ওরা এ বাড়িতে আসাতে তোমার প্রবলেমটা হয়েছে কি? আর তোমার ছেলেদের সাথে কথা বললে কি পাপ হয়ে যাবে? লিলি চুপ করো। অযথা চেঁচামেচি করো না। ওরা বাংলাদেশি ন্যারো মাইন্ডেড মেয়ে। আমার সন্তানদের সাথে কথা বলার কি যোগ্যতা আছে? আমি অযথা চেঁচামেচি করি না। আমার সামনে বসে আমার বোনের ছেলেমেয়েদের যা ইচ্ছে তা বলবে আর আমি চুপ থাকব? আর বাংলাদেশি ছেলেমেয়ে ন্যারো মাইন্ডেড? তুমি কোনো দেশি? আমেরিকা স্যাটেল হয়ে নিজের শিকড় ভুলে গেছ? হাবিব সাহেব গলায় টাই বাঁধতে বাঁধতে বলল, ওদের জন্য আমার সন্তানরা নষ্ট হয়ে যাবে। লিলি বেগম তুচ্ছতাচ্ছিল্য ভরা গলায় বলল, সিরিয়াসলি? তোমার সন্তানরা নষ্ট হয়ে যাবে? তোমার সন্তানরা নাইট ক্লাবে যায় প্রতি রাতে, মদের আড্ডায় ডুবে থাকে, মেয়েদের নিয়ে ফুর্তি করে। তারা নতুন করে কিভাবে নষ্ট হবে? মাঝে মাঝে তোমার কথা শুনে বাকরুদ্ধ হয়ে যাই আমি। তোমার জন্য ছেলে দুইটাকে ভালো বানাতে পেরেছি? আমেরিকান কালচারে তুমি এত বেশি শ্রদ্ধা করো, এত বেশি বিশ্বাস করো যে তুমি তোমার ছেলেদের নাইট ক্লাবে যাওয়া শিখিয়েছ আরও কত কি। লিলি বেগমের কথা শেষ হতে না হতেই হাবিব সাহেব রুম থেকে বেরিয়ে যায়। লিলি বেগম খাটে বসে বারবার হাতের উল্টো পাশ দিয়ে চোখের পানি মুছছে। এই সংসারে লিলির সিদ্ধান্তের যেন কোনো মূল্য নেই। ছেলে দুইটাকে আমেরিকান কালচারে বড় করতে গিয়ে যে নষ্ট করে ফেলেছে, এই বোধটুকু কি হাবিবের কখনো হবে না? হাবিব সাহেবের মুখে ওসব কথা শুনে মোনার আর গলা দিয়ে খাবার নামল না। মোনা হতবাক হয়ে রইল কিছুক্ষণ। নিদারুণ এক অপমানে মোনা দগ্ধ হচ্ছে। মোনা নিশানকে খাইয়ে টেবিল থেকে উঠে রুমে চলে গেল। লিলি নিজেকে সামলে রুম থেকে বের হয়ে ডাইনিং রুমে গিয়ে দেখল ওরা টেবিলে নেই। লিলি বেগম ওদের রুমে গিয়ে দেখে নিশান শুয়ে আছে আর মোনা জানালায় গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। লিলি বেগম পিছন থেকে মোনাকে ডাকল। মোনা নিজের মুখের বিষণ্ণতা, বিমর্ষতা দূরের চেষ্টা করল। লিলি বেগমের দিকে তাকিয়ে মুচকি হেসে স্বাভাবিক গলায় বলল, খালা। মোনা মনে মনে চায় লিলি যেন টেবিলে বসে হাবিব সাহেবের বলা ওসব কথা নিয়ে এখন কিছু না বলে।
ওসব কথায় খুব অস্বস্তি লাগবে মোনার। লিলি উদ্গ্রীব হয়ে বলল, খেয়েছিস তো? হ্যাঁ খেয়েছি। লিলি বেগম কাতর গলায় বলল, মোনা, কিছু মনে করিস না। এই সংসারে আমি নিরুপায়। এ কথা বলতে বলতে লিলি বেগমের কোঠরগত চোখ দুটো আর্দ্র হয়ে যায়। মোনা লিলি বেগমের একটা হাত ধরে ব্যথিত গলায় বলল, আমি কিছু মনে করিনি, বরঞ্চ আমরাই তোমায় বিপদে ফেললাম। হাবিব সাহেবের উপর রাগে লিলি বেগমের চোখ প্রচণ্ড ক্রোধে ছলছল করে উঠছে বারবার। লিলি বেগম মোনার পাশে বসে। তারপর কিছুক্ষণ কেউই কিছু বলল না। প্রগাঢ় নিস্তব্ধতা বিরাজ করল। কিছুক্ষণ নীরব থাকার পর লিলি বলে, তোর বাবা কি ফোন দিয়েছিল একবারও? লিলির প্রশ্নে মোনা চমকে যায়। চোখমুখের অবস্থা মুহূর্তেই পরিবর্তন হয়ে যায়, সঙ্গীন হয়ে যায়। কোনো উত্তর করে না। মোনাকে নিরুত্তর দেখে লিলি আবার জিজ্ঞেস করে, কি হলো? মোনা থমথমে মুখে বলল, আমরা আমেরিকা আসার আগের দিন বাবা খুন হয়েছে। লিলি যেন বর্ষর রকমের একটা ধাক্কা খায়। বিস্ময়ে হতবাক হয়ে বলল, কি বললি? বাবা খুন হয় আমেরিকা আসার আগের দিন? লিলি মোনার গায়ে মৃদু ধাক্কা দিয়ে বলল, এই কি বলছিস তুই? তোর বাবা খুন হয়েছে? লিলি কথাটা হজম করতে পারছে না। যথারীতি ঘেমে যায়। ইমরুল চৌধুরীর মৃত্যুতে শোক পেয়েছে এমনটাও না। তবুও খুন হওয়ার কথা শুনে মানুষের স্বভাবগত অভ্যাগ অনুযায়ী চমকায়। চোখগুলো রক্তশূন্য প্রচণ্ড আশ্চর্যান্বিত কণ্ঠে বলল, তোরা আমেরিকা আসার আগের দিন তোর বাবা খুন হয়? আমায় তো বলিসনি। আর কথাগুলো তুই এত স্বাভাবিক গলায় বলছিস। মোনা নড়েচড়ে বসল। প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকালো লিলি বেগমের দিকে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে আক্ষেপ করে বলল, খালা তুমি ভালো করেই জানো বাবার মৃত্যুতে শোক পাওয়ার মতো সম্পর্ক বাবার সাথে আমাদের ছিল না। স্বাভাবিক গলায় বলবো না তো শোক আহত গলায় বলবো? লিলি বেগম বিহ্বল হয়ে অস্ফুটভাবে বলল, তাই তো। কিছুক্ষণ চুপ থেকে তীক্ষ্ণ আর্তনাদের স্বরে বলল, তোর মায়ের মৃত্যু হয় আমরা কেউ জানি না। আমাদের জানাসনি। জানিস মোনা, তোর মা ছিল আমাদের পরিবারের সবচেয়ে আদরের সন্তান। মোনা চোখ মুখ শক্ত হয়ে আসে। চোয়াল শক্ত করে বলে, মায়ের মৃত্যুর কথা জানালে তুমি হয়তো যেতে। আর কেউ কি যেত? তোমার বাবা মা, ভাইবোন কেউ কি যেত? আচ্ছা বলো তো, মা এমন কি ভুল করেছিল যার জন্য এত ঘৃণ্য ছিল সবার মায়ের প্রতি? প্রেম করে পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছে তাই? লিলি বেগম কষ্টে নির্বাক হয়ে বসে রইল। মোনা কিছুক্ষণ চুপ থেকে বলল, যে মানুষটার জন্য নিজের পরিবার হারালো, সে মানুষটাও তো মাকে ভালোবাসেনি। আচ্ছা খালা বলো তো, মা বাবা তো ভালোবেসে বিয়ে করেছিল, তাদের সেই ভালোবাসাটা বদলে গেল কেন? ভালোবাসাও সময়ের স্রোতে এত বাজেভাবে বদলায়। মোনা এইটুকু বলে অস্ফুট স্বরে বিড়বিড় বলল, ভালোবাসা এতটাই বদলিয়েছে যে মাকেই মেরে ফেলল। লিলি বেগমের যেন নতুন করে বোন হারানোর শোক হানা দিয়েছে। মোনার মায়ের নাম ছিল লিপি, আর খালার নাম লিলি। দুইজনের নামেও মিল আছে। মোনার নাকি আরও একটা খালা আছে নাম নিপা, মোনা তাকে কখনো দেখিনি। তাদের সাথে কোনো যোগাযোগও নেই। শুধু লিলির সাথেই মোনার মায়ের যোগাযোগ ছিল। কিন্তু মায়ের অমন অস্বাভাবিক, অনাকাঙ্ক্ষিত মৃত্যুর পর কাউকে জানানোর মতো অনুভূতি ছিল না মোনার। লিলি বেগম নিঃশব্দে কেঁদে যাচ্ছে। শুধু বোন হারানো না, হয়তো নিজের সংসারের পরিস্থিতি, মূল্যহীনতা এসব মিলে নতুন এক শোকের জন্ম দিয়েছে। মোনা খুব একাকিত্ব ভুগছে। বাজে রকমের একাকিত্ব।
খালার সাথে টুকটাক কথাবার্তা এছাড়া সারাক্ষণ রুমে থাকে। মোনার ইউনিভার্সিটি ক্লাস শুরু হবে আরও কিছুদিন পর। মোনা শুনেছে এখানে পার্ট টাইম জব করে নাকি লেখাপড়া করা যায়। এভাবে কারো বাসায় বিরক্তির কারণ হয়ে না থেকে অন্য কোনো চিন্তা ভাবনা করা ভালো। মোনা তো হোস্টেলে থাকতে পারত, কিন্তু সমস্যা হচ্ছে নিশান কোথায় থাকবে। নিশানকে মোনা নিজের কাছ থেকে কোনোভাবেই দূরে রাখবে না। নিশান বোবা বলে ছোটবেলা থেকে সবার কাছ থেকেই অবজ্ঞা পেয়ে আসছে। মোনা যে করেই হোক নিশানকে ওর কাছেই আগলে রাখবে। নিশানের গায়ের জ্বর কমেছে একটু। রাত প্রায় 1টা বাজে। মোনার চোখে ঘুম নেই। এপাশোপাশ করছে শুধু। একটা অপরাধ বোধ ওকে ভীষণভাবে তাড়া করে বেড়াচ্ছে। মোনা নিজের বিবেককে বোঝানোর চেষ্টা করে মোনা যা করেছে তা অপরাধ না, অপরাধীকে প্রাপ্য শাস্তি দিয়েছে। মোনার বুক চিরে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে। সুখ জিনিসটা মোনার ধরাছোঁয়ার বাইরে। কখনো সুখের সন্ধান পায়নি। সুখ যেন মোনার জন্য মরীচিকা। তীব্রভাবে ছুটেছে সুখের পিছনে, কিন্তু নাগাল পায়নি কখনো। মোনার রুমের দরজায় ঠক ঠক আওয়াজ হয়। মোনা কল্পনার জগৎ থেকে বেরিয়ে আসে। এত রাতে কে দরজায় ধাক্কা দিচ্ছে? লিলি বেগম ছাড়া আর কে? মোনা বিছানা ছেড়ে উঠে দরজা খুলে। দরজা খুলতেই কেউ একজন মোনার গায়ের উপর ঢুলে পড়ে। মোনা আতকে উঠে। কাপা কাপা গলায় বলল, কে কে? মোনা 2 হাতে জড়িয়ে রেখেছে মানুষটাকে, নয়তো ফ্লোরে ঢলে পড়বে। মোনার হাত পা কাঁপতে থাকে। মোনার গায়ে ঢলে পড়া মানুষটা নেশা জড়ানো গলায় বলে, আমার রুম। মোনা এবার বুঝতে পারল মানুষটা প্রিয়ম। নেশায় বোধ হয়ে নিজের রুম ভেবে মোনার রুমে চলে এসেছে। মোনা নার্ভাস হয়ে পড়ে। একবার ভাবে লিলি বেগমকে ডাক দিবে, পরক্ষণে আর ডাক দেয় না। হাবিব সাহেব সজাগ হয়ে গেলে বিশ্রী এক কাণ্ড হয়ে যাবে। নিজের ব্যালেন্স রাখতে প্রিয়ম খুব শক্ত করে ধরে রেখেছে মোনাকে। মোনার দম বন্ধ হওয়ার জোগাড়। বিশ্রী রকমের গন্ধ আসছে প্রিয়মের মুখ থেকে, মোনার বমি আসছে। মোনা অনেক চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারেনি। এমন অবস্থায় যদি হাবিব সাহেব দেখে ফেলে? অস্বস্তি, ভয় মোনা যথারীতি ঘেমে যাচ্ছে। মোনা আস্তে আস্তে প্রিয়মকে ধরে প্রিয়মের রুমের দিকে যেতে লাগল। প্রিয়মের রুমের পাশেই এরিকের রুম। প্রিয়ম মোনাকে এমনভাবে জড়িয়ে রেখেছে যে মোনা হাত দিয়ে এরিকের দরজায় নক করবে এমন অবস্থাও নেই। মোনা পা দিয়ে দরজা ধাক্কা দিচ্ছে, ঠক ঠক শব্দ হচ্ছে। মোনা হাঁপিয়ে যাচ্ছে। অনেকক্ষণ ঘুম ঘুম চোখে এসে এরিক দরজা খুলে দেয়। আবছা অন্ধকারে এরিকের মুখ স্পষ্ট দেখা যায় না। কিন্তু প্রিয়ম যে মোনাকে জড়িয়ে রেখেছে, এটা অস্পষ্টভাবে হলেও বোঝা যাচ্ছে। মোনা অপ্রীতিকর অবস্থায় পড়ে বিব্রত হয়ে বলল, উনি আমার রুমের দরজা নক করছিল, আমি ভেবেছি খালা এসেছে। দরজা খুলতেই দেখি এই অবস্থা। এরিক চোখ কচলাতে কচলাতে ঘুম জড়ানো গলায় বলল, ইটস ওকে, ইটস ওকে। ডোন্ট বি নার্ভাস। আই সি। এরিক প্রিয়মকে ধরল। মোনার মনে হল ও হাফ ছেড়ে বেঁচেছে। কিছুটা ক্লান্ত হয়ে গেছে মোনা। এরিক বলল, থ্যাক্স মোনাপু। থ্যাক্স কেন? আর শোন, কথা খালুকে বলো না। আমায় দোষারোপ করবে। তোমায় কেন দোষারোপ করবে? আর এসব বাবাকে বলার কি আছে? মোনার হাত পা যেন এখনো কাঁপছে। মোনা ওর রুমের দিকে পা বাড়ায়। একটা ঝামেলা থেকে মুক্ত হয়েছে যেন। মোনা ভীষণ পড়ুয়া স্বভাবের। গল্প, উপন্যাস পড়ার প্রতি প্রচণ্ড ঝোঁক।
বাংলাদেশ থেকে আসার সময় ব্যাগে করে কয়েকটা উপন্যাসের বই নিয়ে এসেছিল। আমেরিকা এসে সেগুলো আর পড়া হয়ে উঠছে না। একটা অস্বস্তি বোধ মোনাকে জেঁকে ধরেছে। এই বাসায় বসে উপন্যাস পড়াতে মন বসাতে পারে না, খাপোছাড়া মনে হয়। মোনার বারবার মনে হচ্ছে লিলি বেগমকে বিপদে ফেলে দিয়েছে ওরা। ওদের জন্য লিলি আর হাবিব সাহেবের মাঝে ঝগড়া হচ্ছে। ব্যাপারটা মোনাকে পীড়া দিচ্ছে, কেমন যেন অপরাধ বোধ কাজ করছে। মোনার বারবার মনে হতে লাগল সব পুরুষ মানুষরাই কি এমন। মোনার কলেজের একজন টিচার ছিল, নাম ছিল মুহিব। তাকে সবাই বউ পাগলা ডাকত। মোনা অন্যদের কাছে শুনেছে মুহিব স্যার নাকি বউকে রেখে কোথায় এক কাপ চাও খায় না। তারা যে সদ্য বিবাহিত যুগল তাও কিন্তু না। মুহিব স্যারের বড় মেয়ে মোনার এক ব্যাচ জুনিয়র ছিল। তাদের ভালোবাসা তো বদলে যায়নি। মুহিব স্যার তার মেয়েকে নিয়ে টিফিন টাইমে ক্যান্টিনে খেত, মোনা সব সময় দেখত উনি উনার মেয়েকে খাইয়ে দেয়। মেয়েটা একটু খেয়ে আর খেতে চাইত না। মুহিব স্যার 2-4 বছরের শিশুকে যেমন আহ্লাদ করে খাওয়ায় মেয়েকেও ওভাবে খাওয়াতে। মোনার বাবাকে দেখে মোনার মনে হতো পৃথিবীতে ভালোবাসার প্রচণ্ড অভাব, আবার মুহিব স্যারকে দেখে মনে হল পৃথিবীতে অফুরন্ত ভালোবাসা। মোনার মা মোনায় প্রায় বলতো, পৃথিবীতে সব পুরুষরা খারাপ না মা, হয়তো তোর বা আমার সাথে খারাপ কিছু ঘটেছে। এজন্য সবার সাথে যে খারাপ কিছু ঘটবে এরকম কিন্তু না। মায়ের এমন যুক্তিযত কথা শুনে মাকে খুব বুদ্ধিমান মনে হতো মোনার। কিন্তু আবার যখন দেখত হাজার রকমের অত্যাচার, অবিচার সহ্য করেও স্বামীর মায় আবদ্ধ হয়ে থাকত তখন মা নামক মানুষটাকে খুব বোকা মনে হয়। মোনার মা বলতো, পরিস্থিতি মানুষকে বোকা বানিয়ে দেয়। মানুষ নিজের জায়গা থেকে অনেক কিছু চিন্তা করতে পারে, অনেক কিছু বলতে পারে, কিন্তু নিজে যখন এমন পরিস্থিতির মুখোমুখি হয় তখন কিছুই পারে না। মায়ের সাথে যুক্তি তর্ক কোনো কিছুতেই পারত না মোনা। মোনা রবীন্দ্রনাথের চোখের বালি উপন্যাসের বইটা নিয়ে নাড়াচাড়া করছে। মোনার ইদানিং আরেক অসুখ হয়েছে। বই নিয়ে বসলেই হাজার রকমের চিন্তা এসে মাথায় ভর করে। তখন আর মোনার বইয়ের দিকে খেয়াল থাকে না, অন্যমনস্ক হয়ে ভাবনার জগতে ডুব। আসব। মোনা তাকায় দরজার দিকে। প্রিয়ম দাঁড়িয়ে আছে দরজার সামনে। একটা 3/4 প্যান্ট পরনে, গায়ে শার্ট গেঞ্জি নেই। প্রিয়মের হাইট প্রায় 6 ফিট হবে। এমন তাগড়া একটা যুবক শুধু একটা 3/4 প্যান্ট পরা মানুষকে বডি দেখিয়ে বেড়ায়। মোনার কাছে একদম বিশ্রী লাগে। প্রিয়মের দিকে তাকাতেই লজ্জা লাগে। মোনা চুপ থাকে কিছুক্ষণ, অন্যদিকে তাকিয়ে বলল, আসুন। প্রিয়ম এসে খাটের পাশে রাখা চেয়ারে বসল। রুমের এদিক সেদিক তাকিয়ে নিশানকে উদ্দেশ্য করে বলল, কি ইয়াং ম্যান, কি খবর? নিশান ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। রুমে প্রগাঢ় নিস্তব্ধতা। মোনা অন্যদিকে মুখ ফিরিয়ে রেখেছে। প্রিয়মের উপস্থিতিতে বিরক্ত হচ্ছে। নীরবতা বিলীন করে প্রিয়ম বলে, বাংলাদেশের সব মানুষ কি তোমার মতো বোরিং পাবলিক? এভাবে রুমের কোণে বসে থাকে? প্রিয়মের তিরস্কারমূলক কথা মোনার অসহ্য লাগে। এরা সব সময় বাংলাদেশ বাংলাদেশ করবে। বাংলাদেশ নিয়ে খুব অ্যালার্জি। মোনা রাগ সংযত করে ঠান্ডা গলায় বলল, কথায় কথায় বাংলাদেশ বাংলাদেশ করেন কেন বলেন তো? আর আমি এখানে কাউকে চিনি, কোনো জায়গা চিনি না, ভাষা বুঝি না। চিনি শুধু এই রুমটা, তাই রুমে থাকি। প্রিয়মের মুখের অভিব্যক্তি দেখে মনে হচ্ছে মোনার কথায় মজা পেয়েছে। হাসতে হাসতে বলল, রেগে কথা বললে তোমার নাক কাঁপে। মোনার আবারও রাগ হল। মোনা জানে রাগ করলে ওর নাক কাঁপে। এ কথা অনেকেই বলে, কিন্তু এই বিষয়টা মোনার ভালো লাগে না।
প্রিয়ম নড়েচড়ে বসে বলল, এনিওয়ে, কাম টু দ্য পয়েন্ট। আম্মু তোমায় নিয়ে বের হতে বলল। তুমি নাকি বাসায় বসে বোর হচ্ছ? মোনা যেন খানিকটা অবাক গেল। গম্ভীর মুখে বলল, কখন বলেছি আমি বোর হচ্ছি? কোথায়ও বের হব না আমি। মোনা মুখ গম্ভীর করে তাকায় প্রিয়মের দিকে। অস্ফুট স্বরে বলে, অসহ্য। মোনাকে চুপ থাকতে দেখে প্রিয়ম বলে, দ্রুত রেডি হও। 10 মিনিট টাইম দিলাম। বলছি তো যাব না। কোলে করে তুলে নিয়ে যাব। দ্রুত রেডি হও। আশ্চর্য, আমি কি একবারও বলেছি আমি যাব? মোনার কোনো কথা না শুনেই রুম থেকে বেরিয়ে গেল প্রিয়ম। মোনার শরীর রাগে গিজগিজ করছে। প্রিয়মের সাথে বাইরে বের হওয়া প্রশ্নেই আসে না। হাবিব সাহেব দেখলে বিনা মেঘে বজ্রপাত শুরু হবে। মোনা উপন্যাসের বইটা আবার হাতে নিল। মোনা এখনো রেডি হোসনি? লিলির কথায় মোনা বই থেকে মুখ তুলে তাকায়। স্থির দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, খালা আমি তো যাব না। লিলি বেগম ভ্রু কিঞ্চিত কুঁচকে মোনার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে কয়েক মুহূর্ত পর বলে, কেন গেলে কি হবে? মোনা উত্তর দিল না। বইয়ের দিকে অকারণেই তাকিয়ে থাকে। লিলি বেগম নিশানের দিকে তাকিয়ে মোনার উদ্দেশ্য বলল, নিশান ওভাবে শুয়ে আছে কেন? জ্বর আসছে নাকি? মোনা নিশানের দিকে তাকায়। কপালে হাত দেয়। আস্তে করে বলে, এইটুকু সময়ের ভিতর ঘুমিয়ে গেল। না, না, জ্বর আসেনি। লিলি বেগম কিছুক্ষণ বসে থেকে চলে যায়। এর ভিতর প্রিয়ম চলে আসে রেডি হয়ে। মোনাকে তখন যে অবস্থায় দেখে গেছে সে অবস্থায়ই বসে আছে। প্রিয়ম হুট করে মোনার হাত ধরে হেঁচকা টান দেয়। মোনা খাট থেকে উঠে দাঁড়িয়ে যায়। বলল, রেডি হতে হবে না, যে অবস্থায় আছো সে অবস্থায় চলো। প্রিয়ম মোনাকে হাত ধরে টানতে টানতে রুমের বাইরে নিয়ে আসে। লিলি পিছনে পিছনে আসছে। আরে প্রিয়ম কি করছিস? মেয়েটা হাতে ব্যথা পাচ্ছে তো। মোনা পিছনে তাকিয়ে বলল, খালা নিশান। নিশান তো ঘুমাচ্ছে। ওকে নিয়ে যাবি কিভাবে? মোনাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে হাত ধরে টেনে নিয়ে যায়। বাসার সামনে রাখা কালো রঙের কারটাতে উঠায় মোনাকে। প্রিয়ম গাড়িতে উঠে মোনার হাত ছেড়ে দেয়। মোনা দেখে হাতটা লাল হয়ে ফুলে আছে। মোনার গায়ের রং ফর্সা হওয়ার কারণে মনে হচ্ছে রক্ত জমাট বেঁধে আছে। মোনা ব্যথাতুর মুখে হাতে ফু দিচ্ছে। প্রিয়ম ধমক দিয়ে বলে, সিট বেল্ট বাঁধো। তোমায় বললাম রেডি হতে আর তুমি ভালোভাবে বললে গায়ে লাগে না কথা। মোনার নাক মুখ কুঁচকে আছে। চোখে জল টলমল করছে, যেন এক্ষুনি গড়িয়ে পড়বে। প্রিয়ম আবার বলে, কাঁদবা তো কোলে নিয়া গাড়ি থেকে আছাড় মেরে ফেলে দিব। চোখের কোণে জমালো জলটুকু মুছে ফেলল মোনা। এই বাসার সব মানুষগুলো বাড়াবাড়ি টাইপের। রাস্তায় জ্যাম নেই, হাউকাও নেই। মাঝে মাঝে দুই একটা কথার শব্দ পাওয়া যায়। প্রিয়ম একটা ক্যাফটেরিয়ার সামনে গাড়ি থামায়। মোনাকে গাড়ি থেকে নামতে বলে। মোনা বলে, এখানে কি? নামো। এখানকার কফি চমৎকার। মোনা গাড়ি থেকে নামে। নির্জন রাস্তাঘাট, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, বাইরের রোদটা একটু তীব্র। দুইজন মুখোমুখি বসল। কফির কাউন্টারে গিয়ে প্রিয়ম 2টা কফির অর্ডার দিল। কফির কাপে চিন্তিত মুখে চুমুক দিল মোনা। নিশানের জন্য চিন্তা হচ্ছে। নিশানের চিন্তা করছো? আম্মু আছে তো বাসায়। মোনা আশ্চর্য হয়ে গেল।
বলল, আপনি বুঝলেন কিভাবে? এছাড়া আর তোমার চিন্তা করার কারণ নেই তো? মোনা হাসল। হঠাৎ প্রিয়মের দিকে তাকিয়ে মোনার চোখ আটকে যায়। অবাক চোখে তাকিয়ে থাকে। প্রিয়মের চোখের দিকে তাকিয়ে মোনার দৃষ্টি আটকে যায়। প্রিয়ম ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কি হলো? এভাবে তাকিয়ে কি দেখছ? মোনা বিস্ময় ভরা গলায় বলল, ওহ মাই গড, আপনার চোখের মনি নীল। এটা কি কৃত্রিম? কৃত্রিম হতে যাবে কেন? তুমি এতদিন দেখোনি। না তো। তুমি হয়তো আমার দিকে ভালো করে তাকাও ইনি। মোনা মনে মনে ভাবল, তাই তো, কখনো ভালোভাবে তাকায়নি। মোনা অনিমেষ দৃষ্টিতে তাকিয়ে রইল প্রিয়মের চোখের দিকে। প্রিয়ম বলে, কি নীলমণি দেখে প্রেমে পড়ে গেলে? মোনা বলল, ছি, নীল চোখের মানুষ মুভিতে দেখতাম, বাস্তবে দেখলাম তাই অবাক হলাম। প্রিয়ম কফি 1 কাপ খাওয়া শেষ করে আরেক কাপ অর্ডার করল। মোনার দিকে তাকিয়ে বলল, তোমার জন্য আরেক কাপ অর্ডার করব? উহু। প্রিয়ম ডেকে ইংরেজিতে বলল, 1 কাপ দেন শুধু, আমেরিকানো নয়, ক্যাপাচিনো। মোনা একটু একটু করে কফির কাপে চুমুক দিচ্ছে। অপোজিট টেবিল থেকে এক আমেরিকান মেয়ে প্রিয়মকে হাই জানাল। মেয়েটাকে দেখে প্রিয়ম উৎফুল্ল হয়ে উঠল। দুইজন দুইজনকে কে জড়িয়ে ধরল। মেয়েটা শর্ট একটা স্কার্ট আর ছোট খাটো একটা টপস পরা। এভাবে কফি শপে জোড়াজড়ি, মোনার অস্বস্তি লাগছে। উৎফুল্লতা হ্রাস পাওয়ার পর প্রিয়ম মোনাকে দেখিয়ে বলল, মাই কাজিন। মেয়েটা হাত নেড়ে হায় বলল। মোনাও উত্তরে একটু হেসে হ্যালো বলল। তারা দুইজন ব্যস্ত হয়ে গেল। প্রিয়ম যেন ভুলেই গেছে ওর সাথে কেউ একজন এসেছে। মেয়েটা অনার্গল ইংরেজি বলে যাচ্ছে, সাথে প্রিয়মও। মোনা যে ইংরেজি বুঝে না তাও না, কিন্তু ওরা এত দ্রুত ইংরেজি বলে আর এমনভাবে উচ্চারণ করে মোনার কাছে দুর্বোধ্য ঠেকে। মোনা যা বুঝতে পারল তা হল প্রিয়ম কেন কাল ক্লাবে যায়নি, কাল খুব উল্লাস হয়েছে, মাস্তি হয়েছে। প্রিয়ম মোনার প্রতি সম্পূর্ণ অমনোযোগী হয়ে গেল। মোনার চুপচাপ বসে থাকা ছাড়া আর উপায় রইল না। কিছুক্ষণ পর ক্যাফেটেরিয়া থেকে বের হল। মোনাকে বলল, আমি ওর সাথে বের হব। তোমায় ট্যাক্সি ডেকে দিচ্ছি। মোনা প্রচণ্ড বিরক্ত হল। অপমান বোধ করল। এভাবে জোর করে এনে এখন অনাদৃতভাবে বাসায় ফিরে যাচ্ছে। এমন অদ্ভুত আচরণে মোনা খানিকটা অবাক হল, মন ক্ষুণ্ণও হল। ট্যাক্সি করে বাসায় এসে দেখে হাবিব সাহেব বাসায়। মোনা হাফ ছেড়ে বাঁচল। প্রিয়মের সাথে আসলে এখন কিরকম পরিস্থিতির সৃষ্টি হতো? এই মুহূর্তে মোনার মনে হচ্ছে তা হয়েছে ভালোই হয়েছে। চলবে।